আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে আমাদের চারপাশের এই যে এত সব টেকনোলজি, স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার, এগুলোর ভেতরে আসলে কি আছে? অসংখ্য ছোট ছোট কম্পোনেন্ট, তাই না? বেশিরভাগ সময়ে আমরা এগুলোকে পাত্তা দিই না, কিন্তু সত্যি বলতে কি এরাই হলো আসল হিরো, যারা সবকিছু ঠিকঠাক চালায়। তো চলুন আজ এমনই একটা কম্পোনেন্টের দুনিয়ায় ডুব দেয়া যাক। আজকে আমরা কি নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। আমরা প্রথমে জানব এই কম্পোনেন্টগুলো আসলে কি আর কেন এরা এত জরুরি। তারপর দেখব ক্যাপাসিটরের প্রধান দুটো পরিবারের লড়াইটা। আর হ্যাঁ, এদের গায়ের ওই হিজিবিজি কোডের মানে কি সেটাও বুঝব। সবশেষে টেকনিক্যাল ডেটাশিট দেখে কিভাবে নিজের কাজের জন্য সেরা ক্যাপাসিটরটা বেছে নিতে হয় সেটাও জেনে নেব। আর ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে তা নিয়েও একটু কথা হবে। চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম বিষয়, এই আড়ালে থাকা নায়করা। যে কোনো সার্কিট বোর্ড যদি খুলে দেখা যায়, তাহলে দেখা যাবে যে ছোট ছোট সিলিন্ডারের মতো দেখতে এই জিনিসগুলোই সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে। কিন্তু প্রশ্ন হলো কেন? এদের কাজটা আসলে কি? কেন এরা এত গুরুত্বপূর্ণ? দেখুন, বাইরে থেকে এগুলোকে প্রায় একই রকম মনে হতে পারে, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। এরা সবাই এক নয়, একদমই না। আর ভুল ক্যাপাসিটর বেছে নেয়ার ফল কিন্তু মারাত্মক হতে পারে, পুরো সিস্টেমটাই ফেল করতে পারে। কাজেই এদের মধ্যেকার পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। সহজ করে বললে, একটা ক্যাপাসিটর আসলে কি ভাবুন তো। এটা একটা ছোট্ট কিন্তু অসম্ভব দ্রুতগতির একটা ব্যাটারি মতো, অথবা বলা যায় একটা রিজার্ভ পাওয়ার ট্যাঙ্কের মতো। সার্কিটে যখন হঠাৎ করে বেশি পাওয়ারের দরকার হয়, ও ঝটপট সেই পাওয়ার সাপ্লাই দেয়। আবার যখন পাওয়ার স্বাভাবিক থাকে তখন নিজেকে রিচার্জ করে নেয়। এই যে মুহূর্তের মধ্যে চার্জ আর ডিসচার্জ হওয়ার ক্ষমতা, এটাই ক্যাপাসিটরকে এতখানি অপরিহার্য করে তুলেছে। এবার আসা যাক আমাদের গল্পের মূল চরিত্রদের কাছে। ক্যাপাসিটরের দুনিয়ায় মূলত দুটো বড় পরিবার আছে, যারা একে অপরের প্রতিযোগী। একদিকে আছে আমাদের সবার পরিচিত সেই পুরনো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, আর অন্যদিকে আছে আধুনিক ঝকঝকে সলিড ক্যাপাসিটর। আর সত্যি বলতে কি, এদের মধ্যেকার লড়াইটাই কিন্তু ঠিক করে দেয় আমাদের আধুনিক গ্যাজেটগুলোর পারফরম্যান্স কেমন হবে। ছবিটা দেখলেই এই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। বামদিকে দেখুন, ওই যে পুরনো দিনের ক্যানের মতো দেখতে বড়সড় জিনিসগুলো, ওগুলো হলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। আর ডান দিকে ওই যে ছোট ছোট সারফেস মাউন্ট করা কম্পোনেন্টগুলো, ওগুলোই হলো আধুনিক সলিড ক্যাপাসিটর। বুঝাই যাচ্ছে আজকের দিনের ছোট আর কম্প্যাক্ট সার্কিট বোর্ডগুলোর জন্য এরাই একদম পারফেক্ট। আচ্ছা, এদের আসল পার্থক্যটা কিন্তু বাইরে নয়, লুকিয়ে আছে এদের ভেতরে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের ভেতরে থাকে একটা তরল ইলেকট্রোলাইট। সমস্যাটা হলো এই তরলটা সময়ের সাথে সাথে শুকিয়ে যেতে পারে, আর তার ফলেই এর আয়ু কমে যায়। অন্যদিকে সলিড ক্যাপাসিটরের ভেতরে থাকে একটা সলিড পলিমার। এর ফলে কি হয়? এটা হয়ে ওঠে অনেক বেশি স্থিতিশীল আর দীর্ঘস্থায়ী। এদের আয়ু প্রায় 10 গুণ পর্যন্ত বেশি হতে পারে। শুধু তাই না, এরা অনেক বেশি গরম সহ্য করতে পারে, আর এদের ইএসআর মানে ভেতরের যে বাধা, সেটাও অনেক কম থাকে। আর পারফরম্যান্সের জন্য এই কম ইএসআর কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। চলুন এবার একটা মজার কাজ করা যাক, অনেকটা ডিটেকটিভের মতো। ক্যাপাসিটরের গায়ে যে ছোট ছোট লেখাগুলো থাকে, যেগুলো দেখতে অনেকটা সাংকেতিক ভাষার মতো মনে হয়, সেগুলোর অর্থ আমরা বের করব। এটা কিন্তু দারুণ একটা পাজল মেলানোর মতো ব্যাপার। তো চলুন শুরু করি। ধরুন আমাদের হাতে একটা এসএমডি ক্যাপাসিটর আছে, যার গায়ে লেখা A475। এইটুকু লেখা থেকে এর সম্পর্কে কি জানা সম্ভব? কি মনে হচ্ছে? চলুন এই রহস্যটা ভেদ করা যাক। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? A475 এই কোডটা ভাঙলে আমরা দুটো সবচেয়ে জরুরি তথ্য পাচ্ছি। প্রথমত, এর ক্যাপাসিটেন্স, সেটা হলো 47-এর পর 5টা শূন্য, মানে 47 লক্ষ পিকোফ্যারাড। এখন আমরা জানি 10 লক্ষ পিকোফ্যারাডে হয় 1 মাইক্রোফ্যারাড। তার মানে এর আসল মান হলো 4.7 মাইক্রোফ্যারাড। আর দ্বিতীয় তথ্যটা কি? এর ভোল্টেজ রেটিং হলো 10 ভোল্ট। দেখলেন তো কিভাবে একটা ছোট্ট কোড তার পুরো পরিচয়টা বলে দেয়? এবার আমরা এমন একটা জিনিসের পাঠোদ্ধার করব যা দেখে অনেকেই ভয় পায়। হ্যাঁ, আমি টেকনিক্যাল ডেটাশিটের কথাই বলছি। কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা একসাথে মিলে এটাকেও সহজ করে ফেলব। ডেটাশিটগুলো দেখতে সংখ্যা আর লেখার একটা দেয়ালের মতো মনে হতে পারে, তাই না? কিন্তু আসল কথা হলো পুরোটা পড়ার কোনো দরকারই নেই। একটা কম্পোনেন্টের আসল চরিত্র বোঝার জন্য শুধু কয়েকটা মূল জিনিসের দিকে নজর দিলেই চলে। আমরা এখন সেই মূল মেট্রিকগুলোই খুঁজে বের করব। ডেটাশিটের একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হল ইউজফুল লাইফ বা কার্যকর জীবনকাল। যেমন এই CD293BZ সিরিজের ক্যাপাসিটরটা কথাই ধরুন।
বলা আছে এটা 85°C তাপমাত্রায় একটা নির্দিষ্ট লোডে 4000 ঘন্টা চলবে। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কোনো ফিক্সড সংখ্যা নয়। এটা পুরোপুরি নির্ভর করে তাপমাত্রা আর এর ওপর কতটা চাপ পড়ছে তার ওপর। সহজ কথায় তাপমাত্রা আর লোড যত কম রাখা যাবে এর আয়ু কিন্তু ততই বাড়বে। এরপর আসি ESR এর কথায়। এর পুরো নাম ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স। কঠিন শোনাচ্ছে? একদমই না। ভাবুন তো, এটা হলো ক্যাপাসিটরের ভেতরের একটা অদক্ষতার কর বা ইনএফিসিয়েন্সি ট্যাক্স। এই রেজিস্ট্যান্সের কারণে শক্তির তাপ হিসাবে নষ্ট হয়, আর এই তাপটাই কিন্তু কম্পোনেন্টকে গরম করে তোলে আর এর আয়ও কমিয়ে দেয়। তাই ESR যত কম হবে ততই ভালো, বিশেষ করে হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে। কম ESR মানে সিস্টেমটা আরও ঠান্ডা থাকবে, আরও স্টেবল থাকবে। এই যে ডেটাশিটের লাইফ টাইম ডায়াগ্রামটা, এটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গ্রাফটা দেখাচ্ছে যে তাপমাত্রা আর ইলেকট্রিক্যাল লোড যত কমানো যায়, ক্যাপাসিটরের আয়ু তত নাটকীয়ভাবে বেড়ে যায়। যেমন ধরুন, তাপমাত্রা যদি 85 থেকে কমিয়ে 65°তে আনা যায় আর লোডটাও অর্ধেক করে দেওয়া হয়, তাহলে এর আয়ু প্রায় 4 গুণ বেড়ে যেতে পারে। অসাধারণ, তাই না? বেশ, আমরা তো অনেক কিছুই জানলাম। এখন সময় হয়েছে এই জ্ঞানটাকে কাজে লাগানোর। চলুন দেখি ঠিক কোন পরিস্থিতিতে কোন ধরনের ক্যাপাসিটর বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তাপমাত্রা সহ্য করার ক্ষমতার দিক থেকে এদের পার্থক্যটা আকাশ-পাতাল। একটা সাধারণ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর যেখানে 85°C তাপমাত্রাতেই হাঁপিয়ে ওঠে, সেখানে একটা সলিড ক্যাপাসিটর 125°Cও একেবারে শান্ত থাকে। ভাবুন তো, আধুনিক CPU বা গ্রাফিক্স কার্ডের মতো গরম জায়গাগুলোতে এদের ছাড়া আর কোনো উপায় আছে কি? এবার যদি ESR এর দিকে তাকাই, পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে যাবে। একটা 100 মাইক্রোফ্যারাড 16 ভোল্টের সাধারণ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের ESR হতে পারে 2.6 ওহম। সেখানে একই মানের একটা সলিড ক্যাপাসিটরের ESR মাত্র 0.36 ওহম, মানে প্রায় 7 গুণ কম। এর সোজা মানে হলো অনেক কম তাপ উৎপন্ন হবে আর সিস্টেমটাও থাকবে অনেক বেশি কার্যকর আর স্থিতিশীল। তাহলে প্রশ্ন হলো, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কি তাহলে আর ব্যবহারই হবে না? অবশ্যই হবে। এগুলো কখন বেছে নেওয়া উচিত? যখন খরচটা একটা বড় ব্যাপার, যখন খুব বেশি ক্যাপাসিটেন্সের মান দরকার হয়, আর যখন অ্যাপ্লিকেশনটা পাওয়ার সাপ্লাই ফিল্টারিং বা অডিও সার্কিটের মতো, যেখানে অপারেটিং ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম থাকে, তখন এরাই কিন্তু বেস্ট চয়েস। আর সলিড ক্যাপাসিটর, এগুলো ব্যবহার করতে হবে তখন যখন পারফরমেন্সের সাথে কোনো আপোষ করা চলবে না, যখন লম্বা আয়ু আর স্থিতিশীলতা সবচেয়ে জরুরি, যখন সার্কিটটা খুব হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, যেমন ধরুন আধুনিক মাদারবোর্ড বা গ্রাফিক্স কার্ড, আর অবশ্যই যখন অপারেটিং তাপমাত্রা অনেক বেশি। এক কথায়, হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনের জন্য সলিড ক্যাপাসিটরের কোনো বিকল্প নেই। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই কম্পোনেন্টগুলোর ভবিষ্যৎ কি? শক্তি সঞ্চয়ের জন্য সামনে আর কি আসতে চলেছে? চলুন একটু ভাবা যাক। আমাদের গ্যাজেটগুলো দিন দিন ছোট হচ্ছে, কিন্তু তাদের শক্তির চাহিদা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে এই দুটো কম্পোনেন্টের মধ্যে কোনটা টিকে থাকবে আর কোনটা হারিয়ে যাবে? একদিকে আছে সাশ্রয়ী ইলেকট্রোলাইটিক আর অন্যদিকে আছে শক্তিশালী আর নির্ভরযোগ্য সলিড ক্যাপাসিটর। এই লড়াইয়ের শেষ পর্যন্ত কে জিতবে, নাকি সম্পূর্ণ নতুন কোনো প্রযুক্তি এসে এদের দুজনকেই পেছনে ফেলে দেবে? এটা কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়।